টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, সম্প্রতি যুক্তরাষ্ট্র বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে একটি সিদ্ধান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে যে ভিসা দেওয়া হয় সেই ক্ষেত্রে একটা বন্ড প্রথা চালু করছে, যেখানে বাংলাদেশিদের জন্য এই বন্ড প্রথা বহাল থাকবে। এই বন্ড প্রথায় হচ্ছে $5,000 থেকে $15,000 পর্যন্ত জামানত হিসেবে রাখতে হবে। সেই সাথে ভেনেজুয়েলায় যে অভিযান চালিয়ে সেই দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করবো। আমাদের সাথে আলোচনা করতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুজিত কুমার দত্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। ধন্যবাদ আপনাকে। আমি একটু শুরুতেই জানতে চাই যে ভিসার ক্ষেত্রে যে বন্ড প্রথাটা চালু করা হলো, সেইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? যুক্তরাষ্ট্র একটা বড় দেশ, এই দেশে বিভিন্ন দেশ থেকে মানুষজন যায়, ব্যবসার কাজে যায়, পর্যটক হিসেবে যায়, অনেক কাজেই যায়। এটাকে কি ধরনের নীতি হিসেবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা যদি যুক্তরাষ্ট্রের এই জাস্ট রিসেন্ট যে বন্ড ইস্যু নিয়ে বাংলাদেশের নামটা যুক্ত হয়েছে, এটা কিন্তু বিশ্বের বিভিন্ন বড় বড় দেশগুলো অনেকভাবে চালু করেছে। নিউজিল্যান্ড চালু করেছিল, এখন বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রও চালু করেছিল, সেটা বন্ধ হয়েছে। এখন এই যে ভিসা বন্ড, এটা কিন্তু এক ধরনের ইনডাইরেক্ট ভিসা রেস্ট্রিকশনের পার্ট। বাংলাদেশের কোনো লোক যদি ঘুরতে যায়, তাকে $5,000 থেকে $15,000, যদি $15,000 ধরি আমরা, তাহলে সেটা প্রায় 18 লক্ষ টাকার মতো লাগবে। তো এটা একটা ব্যাপক চাপ। প্রথমে যে জিনিস সবচেয়ে বড় সম্মুখীন হবে, আর্থিক চাপের একটি বড় ক্রাইসিসের মধ্যে পড়বে, আর্থিক চাপের। তারপর এর পাশে কিন্তু আমরা যদি দেখতে পাই যে ভিসা বন্ডের সাথে সাথে বলা হচ্ছে নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার। 3টা বিমানবন্দরকে ব্যবহার করতে বলা হচ্ছে, নিউ ইয়র্ক, বুস্টন এবং ওয়াশিংটন ডিসি। তো আমরা জানি যে যুক্তরাজ্যে প্রায় 50টা প্রদেশ আছে। তো এই প্রদেশগুলোতে যদি বিভিন্ন শিক্ষার্থী বা ভ্রমণকারী যেতে চায়, শুধু নির্দিষ্ট 3টা বিমানবন্দর ভ্রমণ করে যাওয়াটা খুবই কষ্টসাধ্য। এতেও কিন্তু আর্থিকভাবে ব্যাপক চাপের সম্মুখীন হবে। এবং আমরা যদি চিন্তা করি যে যখনই আমরা আমেরিকা যেতে চাই, তখন কিন্তু DS-160 ফর্ম পূরণ করতে হয়। এই DS-160 ফর্ম পূরণের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটা একটি ব্যাপক যাচাই বাছাই হবে। শুধু যাচাই বাছাই না, আমি যে তথ্যগুলো দিব সেগুলো সঠিক কিনা, ইভেন আমি যে 15,000 USD জমা দিয়েছি, সেটার সোর্স কি, সেই সোর্সটা কি যৌক্তিক কিনা, ওইটাও দেখা হবে। আর সবচেয়ে বড় ইস্যু হচ্ছে, আমরা যদি চিন্তা করি এই জিনিসটা সার্বিকভাবে আমাদের ভ্রমণার্থী শিক্ষার্থীর জন্য একটা বড় সমস্যার সৃষ্টি করবে ইন দ্য লং রানে। এবং ভবিষ্যতে এই জিনিসটা যদি আরো একটু আপগ্রেড ধারণ করে, তখন তো আমাদের জন্য একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন। আমাদের মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ যদি আমাদের বন্ধ হয়ে যায়, আমাদের বাংলাদেশের পৃথিবী কিন্তু দিন দিন ছোট হয়ে আসবে। এবং সেই ছোট আমাদের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে এর একটি ব্যাপক প্রভাব পড়বে বলে আমি মনে করি। এই যে নীতিটা নিল, সেই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে বিশ্বের তারা তো এমন একটা দেশ যে তাদের কাছে বিজনেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন দেশ থেকে মানুষ যায়, বাংলাদেশ থেকেও মানুষ যায়। সেই ক্ষেত্রে তাদের সাথে যে দ্বিপাক্ষিক বিভিন্ন ধরনের সম্পর্কের কারণে, ব্যবসায়ী হোক, কূটনৈতিক হোক বা অন্য কোনো ধরনের সম্পর্ক হোক, সেটা থেকে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই পড়বে। আপনি যদি ট্রাম্প ট্রু সেশন দেখেন, আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসলো। মাঝখানে একবার জো বাইডেন ছিলেন এবং বিশ্বে উনি 2018 সালে বাণিজ্য যুদ্ধ শুরু করে। সেই বাণিজ্য যুদ্ধের প্রভাবে এখন উনি যখন সেকেন্ড টাইম আসে, সেই বাণিজ্য যুদ্ধটা কিন্তু আরো ব্যাপক আকার শুরু করে, বিভিন্ন ধরনের টেরিফ যুক্ত করে, এবং যার মাধ্যমে কিন্তু বিশ্বের সাপ্লাই চেইন একটা ব্যাপক টালমাটাল অবস্থা। এবং আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সকল দেশের ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে সকল পথে এই নীতিটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট আমেরিকান ফার্স্ট নীতি নিয়েছেন। আমেরিকান ফার্স্ট নীতির ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্ব দিয়েছেন অর্থনৈতিক সমৃদ্ধি, এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমেরিকানদেরকে উনি অগ্রাধিকার দিতে বলছেন সবসময়। উনি মনে করেন ইমিগ্রেন্ট যারা আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, বৈধ এবং অবৈধ সকলরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন, যা একদম মার্কিন নাগরিকদের থেকে বেশি। এটা উনি কোনোভাবে মেনে নিতে পারছেন না। আর উনি যেহেতু অর্থনীতিটাকে বেশি প্রায়োরিটি দিতে যাচ্ছেন, টাকা ডলারটাকে বেশি প্রায়োরিটি দিতে যাচ্ছেন, এই জন্য কিন্তু এই ধরনের নীতি নিয়েছেন। তবে এটা নিশ্চিতভাবে আমি মনে করি শিক্ষার্থী
ব্রহ্মনাত্রী এবং ব্যবসায়ীদের প্রতি এটি একটি নেতিবাচক প্রভাব পড়বে বলে আমার বিশ্বাস। আপনি যে বাণিজ্য যুদ্ধের কথা বলছিলেন, প্রথম সে রেসিপ্রোকাল যে ট্যারিফটাই করা হয়, সে যে রেট ধারণ করা হয়েছিল বিভিন্ন দেশের ক্ষেত্রে, সেটা কিন্তু পরবর্তীতে নেগোসিয়েশন আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন দেশের জন্য কমানো হয়েছে, এটার কিছু কারেকশন করা হয়েছে। এই জায়গা থেকে আপনি কি দেখছেন যে এই ভিসা বন্ড নীতিতেও এটা কোনো মানে আর্গুমেন্টাল টুল হিসেবে ইউজ করছে কিনা, এটা পরবর্তীতে কারেকশন হবে কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরেকটু অন্যভাবে বা দেওয়া পাওয়ার কোনো বিষয় থাকছে কিনা এর মধ্যে? নিশ্চয়ই আপনাকে মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির প্রত্যেকটি নীতির কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ কিছু প্রভাব রয়েছে, এবং তারা মনে করে নেগোসিয়েশনের মাধ্যমে, অবশ্যই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়তোবা সম্ভব। এবং সেই জন্য কিন্তু ডিপ্লোমেসির ক্ষেত্রে আমরা যদি দেখি যে কূটনীতির সাথে কিন্তু নেগোসিয়েশন বা আলোচনার একটি ব্যাপক সম্পর্ক আছে, এবং এই ডিপ্লোমেসি এবং নেগোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের দ্রুত উচিত বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথা বলা, ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা বলে এই যে শর্তগুলো ভিসা বন্ডটা দিয়েছে, এই শর্তগুলোকে কিভাবে আরো কমানো যায় বা আরো কিছু সহজীকরণ করা যায়, এই ব্যাপারগুলোকে বাংলাদেশ সরকারকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, এবং যার ফলে বাংলাদেশ সরকার কিন্তু এতে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে বিভিন্নভাবে লাভবান হওয়ার সুযোগ থাকবে। আমরা একটু ভেনেজুয়েলার দিকে যাই। বেশ, এই গত কয়েকদিন আগে যেটা হয়েছে যে ভেনেজুয়েলার কারেন্ট যে প্রেসিডেন্ট ছিল তার ওয়াইফ সহ তাকে তুলে নিয়ে গেছে। আরো কয়েকটা দেশের ব্যাপারে তিনি অলরেডি মন্তব্য করেছেন বিভিন্ন ধরনের। এইটাকে এই যে এক কেন্দ্রিক ওয়ার্ল্ড ছিল সেটার দিক থেকে আপনার কি মনে হচ্ছে যে উনি কেন আরো প্রমিনেন্ট হওয়ার চেষ্টা করছেন? কারণ এখন তার আসলে প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা ওয়ার্ল্ডে কাউকে দেখি না। এই জায়গাটা কি আপনার কোনো আলাদা বিশ্লেষণ আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমরা 3 দিন আগে সম্ভবত অপারেশন অ্যাবসোলিউট রিজলভ নামে যে অপারেশনটা হয়েছে, ভেনেজুয়েলার একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে তার নিজস্ব বাসভবনে কারাকাসের রাজধানী থেকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যায়নি, শুধুমাত্র তার চোখে বেঁধে নেওয়া হয়েছে, হাত কড়া পরানো হয়েছে, কানে হেডফোন দেওয়া হয়েছে। এটা কিন্তু কোনো সভ্য দেশের সংস্কৃতি হতে পারে না। এটার মাধ্যমে অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় এই যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট অপারেশনের মাধ্যমে একটি ভেনেজুয়েলা একটি নির্বাচিত রাষ্ট্রপতি, যদিও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, আমি সেই অভিযোগগুলোতে যাই। সেই অভিযোগের প্রমাণ বা যার জন্য যে মামলা রায় সেটা অন্য ইস্যু, কিন্তু যেভাবে সেই অপারেশন চালানো হলো এটা কিন্তু খুবই দৃষ্টিকটু ব্যাপার। এর মাধ্যমে একটি জিনিস আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই অপারেশনের মাধ্যমে আন্তর্জাতিক আইন এর সার্বভৌমত্বের একটি ব্যাপক হুমকির সম্মুখীন হয়েছে। এবং আমরা যে জাতিসংঘের কথা বলছি, জাতিসংঘ নামক যে একটি প্রতিষ্ঠান আছে, সার্বজনীন প্রতিষ্ঠান, জাতিসংঘের যে একটি আর্টিকেল আছে, জাতিসংঘের সনদের আর্টিকেল 2.4 ক্লিয়ারলি বলা হচ্ছে যে পৃথিবীর সকল রাষ্ট্র অন্য রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে সম্মান করবে এবং অন্য দেশের অভ্যন্তরীণভাবে হস্তক্ষেপ করবে না। তার মানে কি? তার মানে কি হচ্ছে যে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সংস্থা শুধুমাত্র দুর্বলদের জন্য, সবলদের জন্য নয়। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক নগ্নভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। সেই জিনিসটা আমরা দেখতে পাবো। এখন আরেকটি যে জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, বিশ্বব্যাপী এর প্রতিক্রিয়াগুলো কেমন ছিল, এবং আমার মনে হচ্ছে বিশ্বের এই আন্তর্জাতিক সম্পর্কে, আন্তর্জাতিক রাজনীতিগুলো যে মন্থরিত হচ্ছে, আপনারা দেখবেন প্রত্যেকেই খুবই সেন্সিটিভ ওয়েতে মন্তব্য করছে। হ্যাঁ, উনি চায়না খুব স্ট্রংলি এটাকে মানে এগেনস্টে কথা বলেছে, রাশিয়া এগেনস্টে কথা বলেছে এবং মাদুরোর মুক্তি দাবি করেছে। কিন্তু আমরা যদি দেখি ইউকে, ফ্রান্স, স্পেন বা আদার্স অর্গানাইজেশন শুধু নিন্দা বা বিবৃতি দিয়েছে, কোনো শক্ত দিতে পারে নাই। এটার মাধ্যমে প্রতীয়মান হয় মার্কিন যুক্তরাষ্ট্র আজকে ভেনেজুয়েলা, কালকে হয়তো বা কিউবা, এর পরের দিন কলম্বিয়া, মানে যেভাবে চায় সেভাবে তারা আন্তর্জাতিক আইনকে পরিলক্ষিত করতে পারে। এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব মুরলগিরি, আপনি যে বলছিলেন এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার কথা, আমরা 1991 সালের সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক কেন্দ্রিক বিশ্ব দেখতে পাচ্ছি।
এবং আমরা যদি দেখি এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মুরলগুলিকে চ্যালেঞ্জ করার মতো এরকম কোনো শক্তি আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে চায়না হয়তো বা শক্তিশালী, কিন্তু চায়না বা রাশিয়া, আমরা রাশিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এটাও একটা ব্যাপক ইস্যু। এই যুদ্ধে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে সাপোর্ট করেছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রেসার দিয়েছে রাশিয়ার মতো করে শান্তি চুক্তি করার জন্য। তার মানে হচ্ছে বিশ্বে যারা মোড়লগিরি করতে চায় তারা কিন্তু খুব সুন্দরভাবে আলোচনার মাধ্যমে তাদের নিজের স্বার্থগুলো নিয়ে নিচ্ছে। সবচেয়ে দ্বিধাগ্রস্ত বা কষ্টে হচ্ছে যে দরিদ্র গরিব রাষ্ট্রগুলো যারা অতি শক্তিশালী নয়, পারমাণবিক শক্তি নেই, কিন্তু তারা বিশ্ব মোড়লগিরি যারা করছে তারা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে নির্যাতিত করছে। একটা বিষয় যদি একটু বলি যে এই এই ঘটনার মাধ্যমে মানে জাতিসংঘের যে অবস্থান সেটা কতটা পতন হলো, পাশাপাশি যেসব রাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী নয় তারা কি খুব আতঙ্কের মধ্যে পড়ে গেল কিনা? মানে এখন যদি যুক্তরাষ্ট্র তাদেরকে কোনো ধরনের প্রপোজাল দেয় বা কোনো ধরনের প্রস্তাব দেয়, সেটাতে না করার ক্ষেত্রে বা সেটাতে নেগোসিয়েশন করার ক্ষেত্রে একটু হীনমন্যতায় ভুগবে কিনা, মানে চাপটা তৈরি হলো কিনা? নিশ্চয়ই অনেক চাপ সৃষ্টি করা হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অলরেডি আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে কথা বলছে। ইরানে একটা বিক্ষোভ চলমান আছে এবং গতকালও 32 জন লোক মারা গেছে এবং বলছে এই বিক্ষোভ যদি এইভাবে চলতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বা আগ্রাসন নীতি তার ফলো করবে। তো এটা একটা বড় বিষয় হচ্ছে, আমরা যদি দেখি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অধ্যাপক হিসেবে আমি মনে করি আমরা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন পড়াই, আমরা আন্তর্জাতিক আইন পড়াই, আমরা হিউম্যান রাইটস পড়াই। আমাদের যে একাডেমিক যে নলেজগুলো আছে সেই নলেজগুলো কিন্তু প্রায়োগিকভাবে একদম শূন্য। সবাই তার নিজের স্বার্থ মতে, নিজের স্বার্থ যখন আন্তর্জাতিক আইন মিলে যায় তখন আমরা আন্তর্জাতিক আইনকে সম্মান করি, আবার যখন আমি আন্তর্জাতিক আইনকে প্রায়োরিটি না দেই তখন কিন্তু সেই আন্তর্জাতিক আইনকে আমি সম্মান করছি না বা পালন করছি না। তার মানে বিশ্বের যত আইন, যত ধরনের সাংস্কৃতিক ট্রেডিশনস, সকল দরিদ্র বা গরিব রাষ্ট্রগুলোকে বেশি মানতে হচ্ছে। যারা বিশ্বে মোড়লগিরি করছে তারা কিন্তু সেগুলা কোনোভাবে পালন করার চেষ্টা করছে না। আপনি দেখবেন এই মাদুরোকে আমি বলছি সেটা কিডন্যাপ করা হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট এবং কিডন্যাপের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্টের সকল নিউজ চ্যানেলগুলো বলা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু অ্যারেস্ট সেই করতে পারে নির্দিষ্ট দেশের নির্দিষ্ট বাহিনী যদি তাকে অ্যারেস্ট করতো তাহলে বলতাম সেটা অ্যারেস্ট, কিন্তু তাকে কিন্তু মার্কিন বাহিনী স্পেশাল ডেল্টা ফোর্স তাকে তার নিজস্ব বাসভবন থেকে কিডন্যাপ করে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে। এই যে আন্তর্জাতিক আইন অমান্য করা হচ্ছে, তার মানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জাতিসংঘের প্রয়োজনীয়তা, জাতিসংঘের যে রিফর্মেশন কথা বলছে এটা খুবই জরুরি। আদারওয়াইজ এই আন্তর্জাতিক সংগঠনের সামনে ভবিষ্যতে টিকে থাকা খুবই কঠিন হবে আমাদের জন্য। বাংলাদেশ একটা দক্ষিণ এশিয়ার একটা ছোট দেশ। এই ঘটনাতে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে, ছোট করে হলেও প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে এই সব ঘটনা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং এই যে ভূ রাজনৈতিক ক্ষেত্রে আসলে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? নিশ্চিতভাবেই পড়বে, কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র বাট ভূ রাজনৈতিকগতভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। আমরা যদি দেখি এই ঘটনাটা যদি বিশ্বব্যাপী, এখন যারা যদি রিজনাল পাওয়াররা মোড়লগিরি করতে চায়, সাউথ এশিয়ার ক্ষেত্রে আমরা যদি রিজনাল পাওয়ার মনে করি সবচেয়ে বড় পাওয়ারফুল হচ্ছে ইন্ডিয়া, আবার পারমাণবিক শক্তি দল যদি চিন্তা করি ইন্ডিয়ান পাকিস্তান, তারা যদি কোনো কাজ করতে চায়, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘটনাটা এটা কিন্তু একটি বিশ্বের একটি একটি রেফারেন্স হিসাবে কাজ করবে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসতে পারে, তখন আমি যা মন চাই করতে পারি। আমি যেন একটি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করার জন্য আমার একটা আইন আছে, সে আইনটা কিন্তু আর চালু থাকবে না। তখন মনে হবে আমার ক্ষমতা আছে, আমার ইন্টারেস্ট আছে, সো আমি যা করব সেটাই আমার আইন। এভাবে কিন্তু বিশ্ব ব্যবস্থা চলতে পারে না। বিশ্ব ব্যবস্থা চলতে গেলে নির্দিষ্ট অবশ্যই স্বার্থের দ্বন্দ্ব থাকবে, কিন্তু স্বার্থের দ্বন্দ্বের সাথেও কিন্তু আমার ইথিক্স, রেশনালিটি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আন্তর্জাতিক আইনকে সম্মান না করলে ভবিষ্যতে যে কোনো দেশ এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। শেষ প্রশ্ন, বাংলাদেশের মতো দেশগুলো কি আসলে নেগোসিয়েশনে এখন অনেকটাই দুর্বল হয়ে গেল মানসিকভাবে, বা যে জোরালো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে, কোনো কিছু কোনো প্রস্তাবে না করার সুযোগ থাকে রাষ্ট্র হিসেবে, সেই জায়গাটা কি খুবই সীমিত হয়ে গেল কিনা?
আমি ওইভাবে চিন্তা করছি না, সীমিত নয়, তবে আমাদের নেগোসিয়েশন যে আলোচনা যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো আরো মোর অ্যাক্টিভ করতে হবে। আমরা প্রসেসগুলো শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G ডিপ্লোমেসির ক্ষেত্রে নয়, পিপল টু পিপল কানেকশনের ক্ষেত্রে আমাদের অনেক আলোচনা আছে, বিভিন্ন ধরনের থার্ড পার্টির ক্ষেত্রে আলোচনা আছে। তো আমি মনে করি আমাদের সেগুলো এখনো শেষ হয়ে যায়নি, তবে আমাদের এই আলোচনার যে প্রসেস বা প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়াগুলোকে আরো মোর প্রোয়েক্টিভ করতে হবে, যাতে করে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের যে কোনো পররাষ্ট্রনীতি প্রণীত হয়ে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।